বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সাজ্জাদ হোসেন সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মুশতাক হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং এই নির্বাচনে গতকাল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৫৫ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এবং বিজেত প্রার্থী ১১ দলীয় জোট প্রার্থী জামাতের প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সো আমি একটু মিস্টার সাজ্জাদ হোসেন সেলিম আপনার কাছ থেকে শুনতে চাই, আপনাদের নির্বাচিত রাষ্ট্রপতি মানে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এই নির্বাচন কেমন হলো এবং আজকে সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং দর্শকদেরকে। দীর্ঘ ৩৫ বছর পর আপনার রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছে। ১৯৯১ সালের পরে এই প্রথম। তো সাধারণত রাষ্ট্রপতি পদে নির্বাচন হয় না এই কারণে যে হয়তো ভোটের পার্থক্য বা ইত্যাদি কারণে। এখানেও শুরুতেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার কথা ছিল না, কিন্তু পরবর্তীকালে জামাত নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। তো এতে করে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হলো যে আপনার একটা গণতান্ত্রিক চর্চা অথবা একটা রাজনৈতিক সৌন্দর্য এটা আজকে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা একটা ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকতে পেরেছি, ভোট দিয়েছি সেখানে। আমরা দেখেছি কিভাবে ভোট হয়, কিভাবে আপনার ভোটটা আমরা দিয়েছি ভোটটা সেখানে, এবং আপনার নির্বাচন কমিশন পুরো ভোটের বিষয়টা তারা দেখভাল করেছেন। তাদের নিয়ন্ত্রণে ভোটটা হয়েছে। আমরা ব্যালট পেপারে আমাদের নাম স্বাক্ষর করে আমরা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছি। যদিও এই নির্বাচনে আনুষ্ঠানিকতা এটা, যদিও এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কারো পক্ষে ভোট দেওয়া সম্ভব ছিল না। এটা একটা আনুষ্ঠানিকতা, এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য। এবং বিএনপি এবং তার আমার মনে হয় মোটামুটিভাবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং যোগ্য লোকটাকেই তারা আপনার রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন, এবং তিনি একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি একাধারে ছাত্রনেতা ছিলেন, আমলা ছিলেন, শিক্ষক ছিলেন, রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতা। সেই হিসাবে তিনি রাষ্ট্রপতি পদে তিনি আজকে ভোটে জয়লাভ করেছেন। আগামীকাল সন্ধ্যা ৭:৩০ বঙ্গভবনে ওনার শপথ অনুষ্ঠান হবে আর কি, ২৩তম রাষ্ট্রপতি হিসাবে। তো জনমানুষের মধ্যে ওনার ব্যাপারে একটা পজিটিভ ধারণা আছে, ওনাকে একজন যথার্থই ভদ্রলোক মনে করে। রাজনীতি তিনি আপনার প্রতিহিংসা অথবা রাজনীতিটাকে তিনি আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি এটা কখনোই মনে করতেন না। আপনার প্রতিপক্ষকে তিনি অত্যন্ত রাজনৈতিক যুক্তি দিয়েই তাদের সাথে কথা বলতেন। সেখানে শক্তি প্রয়োগের বিষয়টা ওনার মধ্যে কখনো ছিল না, এবং রাজনীতিটাকে আপনার একটা সুনির্দিষ্টভাবেই পরিচালনা করার ব্যাপারে ওনার আগ্রহ ছিল। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরেও আপনার সবাই যখন চেয়েছিল যে একটা একটা অবস্থা সৃষ্টি করার জন্য একটা তখনও তিনি আপনার নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষেই তিনি তার অবস্থানটা ছিল। তো সেক্ষেত্রে ওনাকে মূল্যায়ন করা হয়েছে। উনি মোটামুটিভাবে গতকালকে আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংও তিনি বক্তব্য রেখেছেন। অত্যন্ত আবেগপ্রবণভাবে তিনি তার কিছু স্মৃতিচারণ করেছেন। দায়িত্ব পালন করাকালীন সময় যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকেন তার জন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন, এবং তিনি সবার কাছ থেকে দোয়াও চেয়েছেন। তো আমরাও গতকাল খুব আবেগপ্রবণ ছিলাম, এবং আজকে আমরা ভোট দিয়েছি। ওনার সাথে কয়েকবার আজকে আমরা দেখা করেছি। তো এটাই রাজনীতির সৌন্দর্য, এবং আমরা মনে করি যে আমরা রাষ্ট্রের একজন অভিভাবক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করবেন। মাঝে মাঝে তিনি আমাদেরকে সবসময় পাশে থাকবেন, উপদেশ দেবেন, এবং আপনার সরকারকে পরামর্শ দেবেন। আমরা যেন সবাই সঠিক পথে চলতে পারি, রাজনীতিটা যেন সঠিকভাবে চলতে পারে, সরকার যেন সঠিক পথে থাকে, সেই জন্য তিনি একজন আপনার অভিভাবক হিসাবে তিনি অবশ্যই সেখানে তার ভূমিকা পালন করবেন, আমরা এই আশা করছি। এবং ওনার সাফল্য কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। ডক্টর মুশতাক হোসেন। জি, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে
আপনাকে শুভেচ্ছা, সেলিম ভাইকে শুভেচ্ছা। আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তবে আরও ভালো হতো ৭০ অনুচ্ছেদ সংশোধন করে যদি গোপন ব্যালটে নির্বাচনটা হতো। আমি ধারণা করছি গোপন ভোটে নির্বাচন করলেও যারা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করতেন, সেটা আরও মানে ভালো। যাই হোক, যেভাবে হয়তো কিছু গুপ্ত সুপ্ত প্রকাশ্যে না হলো অপ্রকাশ্যে আবিষ্কৃত হওয়ার সুযোগ থাকতো। হয়তো সেরকম ভোট হলে আমরা যারা পার্লামেন্টের বাইরে, আমাদেরকেও কারো পক্ষে ক্যাম্পেইন করতে হতো সেটা। যাই হোক, আমি মনে হয় যারা ফখরুল ইসলাম আলমগীর বিগত দীর্ঘদিন ধরে তিনি গণতান্ত্রিক সংগ্রাম করেছেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, প্রগতিশীল মনা, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে আদর্শ সেটা বজায় রাখবার জন্য তিনি তার চেয়ে সীমিত যেই অবস্থান আছে। অবশ্যই আশা করি সংবিধান সংশোধন হলে রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি আরও বাড়বে। আমি সেলিম ভাই দুজনেই ঐক্যমত কমিশনে বক্তব্য রেখেছি, সেগুলো বাস্তবায়িত হলে নিশ্চয়ই তার ভূমিকা আরও বাড়বে। তাছাড়াও একজন মানুষ যে পদই থাকুক না কেন, তার ব্যক্তিত্ব রাষ্ট্রের অনেক সংকট মুহূর্তে ভূমিকাটা অনেক অনেক নির্ধারক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আশা করি জনাব ফখরুল ইসলাম আলমগীর তার সমগ্র রাজনৈতিক জীবনে যেই মূল্যবোধ ধারণ করেছেন সেটাকে তিনি আরও বৃহত্তর পরিসরে চর্চা করবেন। আমরা তার সাফল্য কামনা করছি। বিজিত প্রার্থী কর্নেল অলি আহমেদ, যিনি জামাতের প্রার্থী ছিলেন, তিনি বলছেন যে গণতন্ত্র এখানে নিয়ন্ত্রিত এখন। আপনি কি ওনার এই বক্তব্যের সঙ্গে একমত কিনা, বা আপনি কি দেখেন? না, বক্তব্য উনি কোন প্রেক্ষিতে দিয়েছেন জানি না। আরও ভালো হতো যদি আমরা ৭০ ধারা সংশোধন করে গোপন ব্যালট হতো। কি তার মানে এই না যে এখন যে সিস্টেমটা হয়েছে সেটা একেবারেই তিনি যেভাবে নেতিবাচকভাবে বলেছেন এটা আমরা একমত না। মিস্টার সাদাত হোসেন সেলিম, গণতন্ত্র নিয়ন্ত্রিত? না, দেখুন, আপনার এখানে যে ৭০ অনুচ্ছেদের কথা বলা হচ্ছে, ৭০ অনুচ্ছেদ হলে আপনারা হয়তো আপনার সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন, এটা বুঝাতে চাচ্ছেন। তো ৭০ অনুচ্ছেদ হলো, ধরুন আমি একজন দলের প্রার্থী হিসাবে দলের প্রতীক নিয়ে জয়লাভ করার পরে আমার এত বিপ্লবী হওয়ার তো কোনো কারণ নেই। আমি দলের বাইরে সিদ্ধান্ত যাব না। দলের আনুগত্য এবং দলের শৃঙ্খলার মধ্যে থাকতে হলে আমি যাকে প্রার্থী করেছে তাকে ভোট দিতাম। খুব একটা কোনো পরিবর্তন হতো না ৭০ অনুচ্ছেদ যদি হতো এখানে। তো এখানে তো এই এমন একটা নির্বাচন, যে নির্বাচনের ফলাফলটা আগেই সবাই জেনে গেছে যে নির্বাচন আমরা যেটা জেনেছি সেটাই হয়েছে। খুব বেশি ১৯-২০ হয়নি, একদম মানে একেবারেই হয়নি। তো এটা আমরা প্রত্যেকে জানি। ৭০ অনুচ্ছেদের মধ্যে আপনার অর্থ বিল এবং আপনার আস্থা ভোট ছাড়া এই দুটার ব্যাপারে একটা কথা হয়েছে। বিএনপি এর পরে বলেছে যুদ্ধকালীন অবস্থা এবং আপনার কোনো আপনার যে বাজেট ইত্যাদির ব্যাপারে এই দুটো চারটা বিল, অনাস্থা বিল এবং নিরাপত্তা ইস্যুতে যদি মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন দলের সিদ্ধান্তের বাইরে যেতে না পারে সেই হয়েছে। এটা তো আপনার আমার মনে হয় এই সংসদে না হলেও এর পরের সংসদের অধিবেশনে আমরা ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি সেইগুলোকে আমরা বাস্তবায়ন করব। এখানে ৭০ অনুচ্ছেদ না হলেও এবং কর্নেল অলি আহমেদ সাহেব তিনি তার সারা জীবনের নীতির বিপক্ষে গিয়ে তিনি জামাতের প্রার্থী হয়েছেন। এটা ওনার জন্য খুব বেশি যে ভালো হয়েছে সেটা নয়। তারপর হয়তো নির্বাচনের উপলক্ষে উনি আলাপ আলোচনা ছিলেন, ওনার দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল, সেই আলাপ আলোচনার মধ্যে উনি আছেন। কিন্তু এরপরে হয়তো রাজনীতি উনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, অবসর সময়ে তিনি জাবর কাটবেন এবং বলবেন যে উনি পরাজিত রাষ্ট্রপতি। এর বাইরে এখন যেসব কথাবার্তা উনি আজকে দেখলাম, আজকে দিনের মধ্যে ওনার বক্তব্য বেশ সুইং হচ্ছে। মানে প্রথম কথা হচ্ছে যে উনি একবার দেখলাম যে বলল যে অনলাইন জরিপে আমি অনেক এগিয়েছিলাম। তো ওনার মতো একজন লোক রাষ্ট্রপতি পদপ্রার্থী অনলাইন জরিপে, এখানে ভোট হবে মানে পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে, সেখানে অনলাইন জরিপের তো আর কোনো বিষয় না। আবার এখন দেখলাম যে বললেন যে আপনার তিনি ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন, আমি শুনলাম কিন্তু আমি আসলে আমার চোখে পড়েনি। কিন্তু তিনি বললেন যে কবর জিয়ারত করা ছাড়া আপনার আর নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজ নেই। রাষ্ট্রপতির তো আক্ষরিক অর্থে বেশ কিছু বিলে রাষ্ট্রপতি অনুমোদনের সিদ্ধান্ত, তারপরে এছাড়াও আমরা ঐক্যমত্য কমিশনে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কমিশন, আইন কমিশন এই সিদ্ধান্তগুলো রাষ্ট্রপতি এককভাবে নিতে পারবেন।
তাছাড়া বিচারপতি নিয়োগ, উপাচার্য নিয়োগ, তারপরে আপনার ফাঁসির আসামির দণ্ড মওকুফ ছাড়াও বেশ কিছু কাজ আছে যেটা রাষ্ট্রপতি করতে পারবেন। আর রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই নিজকে আলোকিত করবেন। এমনিতে সংকটকালে রাষ্ট্রপতির গুরুত্ব আছে, নির্বাচনকালে এখন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে তখন রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো মানে সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা ঐক্যমত্য কমিশনও আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আসলে যেটা মনে করি আমাদের মতো দেশের মধ্যে, যদি এটা মানে দেশে খুব অন্যান্য দেশে এটা হয় না, কিন্তু আমাদের মতো দেশের মধ্যে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা নিরপেক্ষ সরকার প্রয়োজন। আমরা মনে করি যেন ক্ষমতা হস্তান্তরটা কোনো রকম কোনো কেউ বাধা দিতে না পারে। তো সব মিলিয়ে একটা পর্যায়ে রাষ্ট্রপতি উনি ওনার আপনার ব্যক্তিত্ব, ওনার আভিজাত্য এবং ওনার দক্ষতা, ওনার অভিজ্ঞতা, ওনার বয়স সব মিলিয়ে তিনি দেশের সংকটকালীন সময় ও সংকটকালীন সময়ের বাইরেও তিনি একজন অভিভাবক হিসাবে তিনি কাজ করবেন। তিনি একজন অত্যন্ত সংস্কৃতিমন একজন লোক। তিনি আপনার কবিতা পড়েন, কবিতা আবৃত্তি করতে পারেন, তিনি নাটক করেছেন এবং তিনি একজন আপনার মুক্তমনা একজন মানুষ। তিনি মানে ধার্মিক, আমি তাকে মানে সবসময় নামাজ পড়তেও দেখি। পাশাপাশি তিনি আবার ওনার মধ্যে কোনো সংকীর্ণতা বোধ নেই। তো আমরা আসলে তাকে ভোট দিতে পেরে গর্বিত। ওনাকে অনেক দিন আগে থেকে চিনি এবং আপনার দলের সংকটকালীন সময়ে তিনি দলকে ঐক্যবদ্ধ করে রাখার ব্যাপারে উনি একটা ভালো ভূমিকা পালন করেছেন। ডক্টর মুশতাক হোসেন, মুক্তমনা মানুষ রাষ্ট্রপতি হলেন, দেশের সামগ্রিক পরিবেশ কতখানি মুক্ত সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। যে নির্বাচনের পরে 6 মাসের বেশি সময় পার হলো, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিবেশ, সিভিক স্পেস, গণতান্ত্রিক পরিবেশ কতখানি একজন রাজনীতিক হিসেবে আপনি দেখেন? হ্যাঁ, আমরা তো অনেক প্রত্যাশা নিয়ে 24-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন, অনেক শিশু এর মধ্যে রয়েছে। একটা প্রত্যাশা ছিল এবং অন্তর্বর্তী সরকারের সময় গণ-অভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে গিয়েছিল, সেই সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। বিএনপি নির্বাচনের মাধ্যমে সেটাকে অনেকটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই উগ্রপন্থীদের মাথাচাড়া দেওয়ার চেষ্টা কিন্তু থেমে নেই। আর যে সার্বিক সংস্কারের একটা আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদ পুনরুত্থান যেন না ঘটে, আইন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি সব জায়গায় যে একটা সংস্কারের ইচ্ছা, আমি এখনও আশা হারাচ্ছি না। 6 মাস চলে গেছে, বলিষ্ঠ কোনো পদক্ষেপ আমার চোখে পড়ছে না, কিন্তু তারপরে প্রত্যাশাটা আছে। এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অসৃষ্ট দেখা যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে গত 15ই আগস্ট আমরা বঙ্গবন্ধুকে স্মরণ প্রতি বছরই করি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে থেকে প্রতি বছর আমাদের দল বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের প্রতিহত আমরা করেছি। কারণ 15ই আগস্ট 1975-এর পরপরই আমাদের তৎকালীন দল, তখন মুখোমুখি ছিলাম জাসদ আওয়ামী লীগ, আমরা নিন্দা করেছি খন্দকার মোশতাকের সামরিক শাসন এবং আমাদের যে সংগ্রামের ধারা ছিল বাকশালের বিরুদ্ধে, সেই ধারাটা অব্যাহত রাখতে বলেছি। আমরা বলেছি দেশটা পিছিয়ে গেল। তো আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 14 দলে ছিলাম, তখনও কিন্তু আমাদের দলীয় কার্যালয় একসাথে আমরা 35-36 বঙ্গবন্ধু এভিনিউ 2017 সাল থেকে আমরা বাংলাদেশ জাসদ হয়ে আমাদের এই যে পরিসরে এসেছি। আমরা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা মালা দিই, শ্রদ্ধা জ্ঞাপন করি, ধর্মভাবেই আমরা পালন করি। 2024-এ গণ-অভ্যুত্থান 5ই আগস্টের 10 দিনের মাথায় আমরা প্রেস রিলিজ দিয়ে আমাদের অফিস এটা করেছি। 25 সালেও করেছি। ফেসবুক তো এক বছর পর এটা নিয়ে আসে। আমি সেদিন দেখলাম যে সমকাল পত্রিকায় লেখা আছে 2 জাসদের, ইনু ভাইয়ের জাসদ এবং আমরা শোক প্রকাশ করছি। আমাদেরটা 11টার সময়, আমরা শনিবার ছিল গত বছর, সেই নিউজটা মানে ভেসে আসছে আবার। এই প্রেস রিলিজ দিয়ে যখন ডক্টর ইউনূসের সরকারের সময় অনেক উগ্রপন্থীদের অত্যাচার ছিল, তাদের মব করেছিল, তখন কিন্তু আগে পরে কোনো আমরা কথা শুনি নাই। হয়তো যারা অন্তর্বর্তী সরকারের সদস্য তারা বলেছেন যে আপনাদের এই মতামতটা ঠিক না। আমরা বলছি মতামতটা মিলবে না তোমাদের সাথে। তো এবারে আশ্চর্য, কিন্তু আমাদের অফিসে তারা মানে বিএনপি নেতৃবৃন্দ যদি রাজনৈতিক পর্যায়ে আলোচনা করতেন তাও একটা কথা ছিল যে করা ঠিক হবে কি হবে না, বর্তমান পরিস্থিতি। গোয়েন্দা বিভাগ থেকে আমাদের নেতৃবৃন্দকে হুমকি দিয়েছে। গণ-অভ্যুত্থানের পরে আমরা গোয়েন্দা বিভাগ থেকে হুমকি পাবো নির্বাচিত সরকারের সময়, এটা অকল্পনীয়।
আমাদের সাধারণ সম্পাদক খুব মানে রেগে গিয়েছিলেন এবং বলেছেন যে আমরা করব। যদিও আমাদের আমরা নমনীয় ছিলাম, কিন্তু যখন পুলিশ শুনলাম আমাদের দলীয় কার্যালয়ে তারা আসছে, আমি নিজে গেলাম, গিয়ে আমি বললাম যে দেখুন আমরা এখানে আমাদের দলীয় পরিসরে করছি, আমরা কোনো অডিটোরিয়াম ভাড়া করি নাই, এটা কোনো পাবলিক প্রোগ্রাম না, আমরা কিন্তু প্রোগ্রাম করব। তারা জোর করে আমাদের অফিস সমস্ত চেয়ারগুলো বসে গেলেন, আমরা মাত্র 3 জন ছিলাম, বাকি সব চেয়ার দখল করলো। এবং যখন সাংবাদিকরা আসলো 5টার সময়, তখন তারা, আমি যে কক্ষে ছিলাম সেই কক্ষ ছেড়ে চলে গেলো। যাই হোক, যেটা কথা হচ্ছে যে পলিটিক্সটা, আমি এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কি বললেন উনি? যে উনি বললেন যে এটা তো আমরা পুলিশকে বলেছি যে এই ধরনের প্রোগ্রাম না করার জন্য। আমি বললেন না, এটা আপনাদের যে প্রেক্ষাপটে করছে আপনাদের পলিটিক্যাল পার্টি, সেটার লক্ষ্য না। আমি হ্যাঁ, লক্ষ্য হচ্ছে, আমি নিজের থেকে বললাম হয়তো আপনাদের এই লক্ষ্যটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও সমাবেশ করতে না পারে, সেটা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী হোক বা মিলাদ শরীফে হোক, সেটা অন্য কথা, কিন্তু এখানে তো কোনো আওয়ামী লীগের আসার সুযোগ নেই। এবং এটা বলেছি আমরা কিন্তু 24-25 দুবারই করেছি। এবং আমি রাজনীতির প্রেক্ষাপটটা ব্যাখ্যা করলাম যে বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধ আমরা একই সময় একই সঙ্গে ছিলাম, একই দল করতাম, 72-এর পরে ভাগ হয়ে গিয়েছি আমরা। বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধকে স্মরণ করছি তার মুক্তিযুদ্ধে, না হলে সিরাজুল আলম খান, আসম আব্দুর রব বা অন্য যে নেতা শরীফুল্লাহ স্মরণ করা যায় না, ইভেন মেজর জিয়াওকেও স্মরণ করা যায় না যদি আমরা বঙ্গবন্ধুকে মাইনাস করে দিই। এবং বলেছি যে বঙ্গবন্ধুর শাসন 72-75 সালে প্রচণ্ড অত্যাচারী শাসন ছিল, স্বৈরাচার ছিল, ফ্যাসিবাদ ছিল, ঠিকই সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা। কিন্তু 15ই আগস্টে যেভাবে হত্যা করা হয়েছে, এই নৃশংসতাটা বঙ্গবন্ধুর যে ফ্যাসিবাদী শাসন সেটাকে অনেকটা ঢেকে দিয়েছে। যদিও ফ্যাসিবাদী শাসন কখনো ইতিহাস থেকে মুছে যাবে না, কিন্তু নৃশংস হত্যাকাণ্ডটাই কিন্তু তার প্রতি মানুষের যে আবার সিম্প্যাথিটা ফেরত নিয়ে এসছে, এটাকে তো অস্বীকার করা যায় না। এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটাও কিন্তু সবাই কন্ডেম করেছে, আওয়ামী লীগ সহ। বিশাল জানাজা হয়েছে পারিক এভিনিউতে, বঙ্গবন্ধুকে সুযোগ দিলেও তার জানাজাও বিশাল হতো। তো এই প্রেক্ষাপটটা বলেছি। তারপর তিনি বলেছেন যে দেখুন আপনার কথা আমি শুনলাম, কিন্তু আমি কথা দিতে পারছি না কি হবে, আমি সবার সঙ্গে কথা বলবো পুলিশ সহ। তো আমি বলেছি যে আমি কিন্তু কার্যালয়ে যাব, তো বলেছি। যাই হোক, তারপরে যখন পুলিশ কার্যালয়ে আসলো তাকে আমি ফোন করেছি, তিনি ফোন ধরেননি। তো জানি না তিনি কী করেছেন। তো যে ঘটনাগুলো ঘটলো আপনারা দেখেছেন, কিছু তাই না, দেখেন পুলিশ গিয়ে আমরা যেই ভবনে ভাড়া নিয়েছি 2017 সাল থেকে, তাদেরকে তারা বলেছে যে এই দল একে উঠিয়ে দাও, হ্যাঁ, কোনো আছে কি না, বলে যে তাদের ভাড়া 7 মাস বাকি। দেখেন ভাড়ার বিষয়টা, আমরা কোভিডের সময় 1.5 মাস ভাড়া বাকি, 1.5 বছরের ভাড়া বাকি ছিল, কারণ কোভিডের সময় তো সব বন্ধ। আমরা পর্যায়ক্রমে প্রতি মাসে ভাড়ার সাথে ওই বকেয়া ভাড়া অ্যাডজাস্ট করে করে 7 মাস চলে এসছে। ইউটিলিটি বিল কোনো নাই। এবং সে তারা বলেছে যে মেট্রোপলিটন পুলিশের তারা বলেছে যে এখানে রাজনৈতিক দলের কার্যকলাপ হলে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমাদের আরও আগে থেকে ওখানে অনেক রাজনৈতিক দল অফিস করেছে, এখন সেখানে নাগরিক ঐক্য, মান্না ভাইয়ের যা বাসদ মার্ক্সবাদী, জাতীয় মুক্তি কাউন্সিল, প্রয়াত বদরুদ্দীন ওমরের পার্টি, টিপু বিশ্বাস ভাইয়ের গণফ্রন্ট, শ্রমিক সংগঠনগুলো সেখানে আছে। এবং শুধু তাই না, এখানে যেখানে আমাদের পলিটিক্যাল পার্টির অফিস, সেখানে কিন্তু শিশুদের কোনো চিকিৎসার বিষয়টা আলাদা করা। যেখানে শিশুদের চিকিৎসা হয় সেখানে অডিটোরিয়ামে তারা প্রতিদিন রাজনৈতিক দলকে ভাড়া দেয়, সেখানে অনেক চিল্লাচিল্লি এবং মারামারিও হয়। আরেক পাশে আছে একটা হলো কনফারেন্স রুম, সেখানেও কিন্তু তারা রাজনৈতিক দলকে ভাড়া দিয়ে থাকে। যদি আপনার শিশুদের চিকিৎসা অসুবিধা হয়, তো ওগুলো প্রত্যক্ষভাবে অসুবিধা হওয়াটা না, এতদিন হয়নি। একটা খোঁড়া যুক্তি দিয়ে, এটা আমি খুবই ব্যথিত হয়েছি যে একটা নির্বাচিত সরকারের সময় আমাদের রাজনৈতিক দলকে উচ্ছেদ করবার জন্য পুলিশকে দিয়ে চেষ্টা করা, যে বিএনপিকে বিএনপি এরশাদ আমলে তাদের কার্যালয়কে উচ্ছেদ করার চেষ্টা করেছিল একবার। বিএনপি এখন যে রাজিয়া ভবনে আছে, মামলা নিয়ে যে যারা মালিক তারা তাদেরকে চেষ্টা করে, ব্যর্থ হয়েছে। এরপর আওয়ামী লীগ আমলে কার্যালয় উচ্ছেদ করার সাহস পায়নি, কিন্তু তারা পুলিশ দিয়ে দখল করেছে, বন্ধ করে। এইটা তো খুবই লজ্জাজনক বিষয়। আমি জানি না সরকার এই বিষয়ে অবস্থান পরিষ্কার করবে কিনা। আমাদের সহ অন্যান্য রাজনৈতিক দল তো হুমকির মুখে পড়ে গেল যারা ওখানে অফিস করছে। এটা তো হতে পারে না। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, সহনশীল পরিবেশ আছে, সহাবস্থান আছে। আমরা এই ধরনের ভুল যেন বর্তমান সরকার না করে, আমরা তাদের কাছে সেই আশাই করছি। সাদাত হোসেন সালিম। দেখুন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে,
যদি কোনো নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তো সরকারকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে এবং আপনার এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আপনার ফ্যাসিবাদকে আপনার মনে করিয়ে দেয়। আমরা কিন্তু এই যে শেখ হাসিনার শাসনামল দেখেছি, পরবর্তীকালে একটা অংশের মধ্যে, বিশেষ আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা হয়েছে যে শেখ হাসিনার মধ্যে একটা আপনার অতি মানবীয় একটা কিছু আছে, তিনি একদম খুব মানে অতি মানবীয় এবং তার কোনো পতন হবে না এবং যতদিন শেখ হাসিনা আছে ততদিন সে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, এই ধরনের একটা ভাব ছিল। কিন্তু একটা আন্দোলনের মুখে, একটা গণ অভ্যুত্থানের মুখে, একটা প্রচণ্ড একটা বিপ্লবের মুখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা, তার সাথে তার সঙ্গবাঙ্গরা পালিয়ে গেছে একেবারে একদম উপর থেকে নিচ পর্যন্ত, যেটা ইতিহাসে একটা বিরল। এই একটা ঘটনা আমরা যারা রাজনীতিবিদ, নিঃসন্দেহে আমি মনে করি আমাদের মনোজগতে এটার একটা স্থায়ী একটা দাগ কেটেছে। আমাদের মধ্যে এক ধরনের সংস্কার হয়েছে, আমাদের মধ্যে চিন্তা যতটা পার্থক্য হয়েছে, আমাদের মধ্যে যেন সরে যায়, চিন্তা কাজ করতে না পারে সেই ধরনের একটা মানে মনোবৃত্তি আমাদের মধ্যে কাজ করছে। এবং আমরা যারা সংসদস্য, আমরা যখন আমরা আলাপ আলোচনার মধ্যে বসি, আমরাও অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করি। আমরা চাই যে সরকার স্মুথলি তার ফাংশনটা করুক, কিন্তু সরকারকে স্মুথলি ফাংশনটা করতে হলে অবশ্যই গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে, অবশ্যই বহুদলীয় মতকে ধারণ করতে হবে, অবশ্যই আপনার প্রত্যেকের কথা শুনতে হবে। এখন আপনার সরকারের যেটা আপনার দেখছি যে ক্যাবিনেট মন্ত্রিসভা, তিনি কিছু প্রবীণ ব্যক্তিদের সাথে বেশ কিছু নবীন তরুণ তুর্কিদেরকেও তিনি ক্যাবিনেটে এনেছেন। তাদের মধ্যে কাজ করার একটা স্পৃহা আছে, তারা কাজ করতে চায়, দৌড়ঝাঁপ দিতে চায়, তারা পরিবর্তন চায়, তারা সরকারের গতিশীল করতে চায়। কিন্তু আমি আমার 6 মাসের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে আমাদের যে রাজনীতিবিদদের চাওয়া পাওয়ার সাথে আমলাতন্ত্রের চাওয়া পাওয়ার মধ্যে একটা বড় ধরনের একটা অনেকটা গ্যাপ আছে। আমলাতন্ত্র তার গতানুগতিক আপনার নেগেটিভ মেন্টালিটি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এবং সরকারের গতিকে টেনে ধরা অথবা মানে গতিকে হ্রাস করার ব্যাপারে তারা তাদের আগের অবস্থানটাকে কোনো পরিবর্তন করে নাই। এই যে একটা অভ্যুত্থানের পরে একটা জন আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে হলে যে তাদেরকেও কাজ করতে হবে, তারা যে রাষ্ট্রের দায়িত্বে আছেন, কর্তব্যে আছেন, তাদের অনেকের আচার আচরণে সেভাবে মনে হয় না। তো এটা একটা বিএনপি বা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে ওভারকাম করে আপনার অবশ্যই কাজ করতে হবে। আমরা বিভিন্নভাবে যখন বিভিন্ন কাজ করতে যাই তখন দেখি যে বিভিন্নভাবে এটার একটা মানে বাধা সৃষ্টি করা হয় এবং এটা আমলাতন্ত্রের গত 50-55 বছর ধরে দেখি যে আমলাতন্ত্রের একটা ধারা, এখান থেকে আপনার অবশ্যই বেরিয়ে আসতে হবে। সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হলো যে জন আকাঙ্ক্ষা, একটা সেটাই করতে চাইছিলাম যে জন আকাঙ্ক্ষা এবং বিশেষ করে জনস্বস্তির, জনগণের দৈনন্দিন জীবনযাপনে যে অর্থনৈতিক ক্ষেত্রে সহ নানা ক্ষেত্রে সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে না, সেখানে একটা জন আকাঙ্ক্ষা মানুষের শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থনৈতিক লুণ্ঠন, তারপরে ইত্যাদির বিপরীতে নতুন সরকার তাদেরকে স্বস্তি দেবে। যেমন জনগণ চায় যে দ্রব্যমূল্য অবশ্যই নাগালের মধ্যে থাকুক, জনগণ চায় যে আপনার বেকারত্বের পরিমাণটাকে অবশ্যই কর্মসংস্থানে বৃদ্ধি করা, গ্যাস বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন করা, তারপরে আপনার শহরকে যানজট এবং চলাচল যোগ্য করা, কারণ এই ঢাকা শহরটা পৃথিবীর বসবাসের অযোগ্যের মধ্যে একেবারেই শীর্ষস্থান অধিকার করে আছেন। তো এই জনআকাঙ্ক্ষাকে দূর করতে হলে দ্রব্যমূল্যের ব্যাপারটা একটা যা বিষয় আছে, সেটা আমরা অতীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা আওয়ামী সরকার শাসন আমরা বলেছি যে আপনার উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যে মধ্যস্বত্ব সেটাকে বিলোপ করতে হবে এবং উৎপাদনকারীর উৎপাদিত পণ্যকে সরাসরি আপনার ভোক্তার কাছে কিভাবে খুব কম সংখ্যক হাত বদল করে সরাসরি তার মানে না আনা যায় সেটা মানে দেখতে হবে। কিন্তু এই ব্যাপারে আমি খুব কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না, কারণ এখনও দেখছি যে কৃষকরা তার ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, কৃষকরা তার উৎপাদন মূল্য ন্যায্য মূল্য পাচ্ছেন না। কিন্তু এটা হাত বদল হয়ে যখন শহরে একজন বা একজন ক্রেতার কাছে আসে তখন এখানে বেশ পার্থক্য, সেখানে মানে ক্রেতাকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, মাঝখান দিয়ে আপনার কৃষকও বঞ্চিত হচ্ছে। তারপর বেকারত্বের ব্যাপারে, বেকারত্ব ধরেন এমনিই তো আপনার গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে বেশ কিছু প্রতিষ্ঠানের উৎপাদনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন বিদ্যুতের স্থায়ী সমাধানের ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি সব দিয়ে মানে বিদ্যুতের স্থায়ী সমাধানের ব্যাপারে আপনার স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গত 15-17 বছরে যদি স্থায়ী উদ্যোগটা গ্রহণ করা হতো তাহলে এটা একটা ধারাবাহিকতার সুফল আমরা পেতাম। তারা তো
মানে তাৎক্ষণিকভাবে সংকটের সমাধানের জন্য কুইক রেন্টাল পদ্ধতিতে গিয়েছে এবং সেখানে ক্যাপাসিটি চার্জের নামে সরকার তাদেরকে প্রচুর ভর্তুকি দিয়েছে এবং তারা যারা এইসব মানে বিদ্যুৎ মালিক ছিল তারা লাভবান হয়েছে, কিন্তু আমাদের সংকট সমাধান হয়নি। অন্তর্বর্তীকালীন সময়েও সরকারও গ্যাস উৎপাদনের বা গ্যাসের কূপ খননের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এখন সরকার একদিকে ক্ষমতায় আসার পরপরেই একটা মানে বিশ্বব্যাপী একটা যুদ্ধের কারণে সারা পৃথিবীর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা একটা চ্যালেঞ্জ। যদিও আমাদের মানুষজন এখন ধরেন মিডিয়া, তারপরে শিক্ষার হার বৃদ্ধি, তারপর ইত্যাদি কারণে তারা বাস্তববাদী, তারা বুঝতে পারছে যে আসলে সংকটটা কী। কিন্তু সংকটের এই কথা বলে তো দীর্ঘদিন এটা ধামাচাপা দিয়ে রাখা যাবে না বা দীর্ঘদিন কাউকে সন্তুষ্ট করা যাবে না। সংকটের সমাধানটা খুব দ্রুত করতে হবে। বিদ্যুতের ব্যাপারে এখন থেকেই স্থায়ী বিদ্যুৎ সংকটের সমাধান, আমাদের যতটা চাহিদা ঠিক ততটা বিদ্যুৎ অথবা তার চেয়ে বিদ্যুৎ প্রতিদিনই বিদ্যুতের চাহিদা বাড়ছে, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বেকারত্ব হ্রাসের ব্যাপারে সরকারের পক্ষ থেকে তো সরকার খুব বেশি বেকারত্ব হ্রাস করার ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না। ব্যবসায়ী সমাজের বা শিল্প কলকারখানা এবং বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে এবং সেই ব্যাপারে কাজ চলছে এবং গ্যাসের ব্যাপারেও আমার মনে করি যে দুইটা মাত্র প্রতিষ্ঠানের উপরে নির্ভর না করা এবং বিশেষ করে এই যে গ্যাস, বিদ্যুৎ, বন্দর এগুলো বেসরকারি খাতে দেওয়ার চাইতে সরকারি খাতে রাখাটাই সবচেয়ে ভালো। তারপর সরকারি খাতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে প্রচুর, আমি গতকালকেও দেখেছি যে তাদের যে ধার দেনা এবং তাদের পরিচালনার ব্যয়, এটা সরকারের জন্য একটা মাথা ব্যথা। সেখান থেকেও সরকারকে একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে যে বদ্ধ কলকারখানা চালু করতে গিয়ে সরকারের পক্ষে আসলে ব্যবসা করা সম্ভব নয়। সরকার কখনো ব্যবসা করে সফল হবে না এবং সরকারের বিকেন্দ্রীকরণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও প্রম্পট হতে হবে। যেমন আমি যদি আমার প্রত্যন্ত অঞ্চলের একটা হাসপাতালে ছোট্ট একটা ক্রয় করতে গেলেও কিন্তু এটা যদি কেন্দ্র থেকে অনুমোদন নিতে হয়, তাহলে এখানে মাঝখান দিয়ে যে বিশাল সময়টা, সেই সময়টা আমি মনে করি সরকারকে আধুনিক, গতিশীল এবং এই ডিজিটালাইজ পদ্ধতিতেই শাসন ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগুলোর মধ্যে যেতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার চলনে বলনে, আচরণে, কর্মদক্ষতায় তিনি ইতিমধ্যেই জনগণের হৃদয়ে একটা বিশেষ স্থান অধিকার করেছেন। তিনি সার্বক্ষণিকভাবে কাজে ব্যস্ত থাকছেন, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, তার মন্ত্রী পরিষদও সেভাবে কাজ করছেন। কিন্তু সামগ্রিকভাবে সবাইকে নিয়েই কিন্তু কাজ করতে এবং সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং গতকালকে আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিটা যদি সমুন্নত থাকে এবং গণতান্ত্রিক পরিবেশটা যদি চলমান থাকে, তাহলে কিন্তু সর্বত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় এবং জবাবদিহিতার কোনো বিকল্প নয়। আসলে আমাদের প্রত্যেককেই, আমরা যেখানে আছি, যে কাজটাই করি, আমি একজন সংসদস্য হিসাবে অথবা একজন আমলা অথবা একজন ডাক্তার অথবা একজন কর্মচারী, একজন ব্যবসায়ী, প্রত্যেকেই কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আমি যা ইচ্ছা তা করলাম, কোনো জবাবদিহি করলাম না, এটা কোনো একটা শাসন ব্যবস্থা হতে পারে না, এটা কোনো একটা সমাজ ব্যবস্থা হতে পারে না। তো আমরা আশা করব সরকার এই জিনিসগুলোকে যথাযথভাবে নজর দেবেন এবং তারা দক্ষতার সাথেই সরকার পরিচালনা করবেন, যেটা আমাদের দেশের জনগণ চায়। ডক্টর মুশতাক হোসেন। জি, সেলিম ভাই অবশ্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, আমি একটা পয়েন্ট বলি যে সরকার বেকারত্ব দূর করার বিষয়ে খুব বেশি কিছু করতে পারবে না। তিনি বলেছেন যে বেসরকারি যারা কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দেখুন এটা একটা ইউজুয়ালি হতে পারে। আমি উদাহরণ দিয়ে যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড ধ্বংসযজ্ঞ হলো সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপ। আমেরিকায় সরাসরি হয়নি, কিন্তু তাদের অনেক সৈন্য নিহত হয়েছে। ওদিকে সোভিয়েত ইউনিয়ন, তার স্ট্যালিনের নেতৃত্বে জার্মান দখল হয়েছে। সোভিয়েত ইউনিয়ন তো যুদ্ধের পরে তাদের তো সব কিছুই পরিকল্পিত অর্থনীতি, রাষ্ট্র সেখানে নেতৃত্ব দেয়, বা চায়নাতে তো বিপ্লবী হলো এরপরে। তো সেখানে ব্যাপকভাবে সোভিয়েত ইউনিয়নে ভারী শিল্প ইত্যাদি হলো। তা সেটা না হয় বাদ দিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সিদ্ধান্ত নিল এত সংখ্যক মানুষ বেকার, কাজ নেই, শিল্প কারখানা গড়ে তুলতে তো সময় লাগবে, যেগুলো আছে সেগুলো চলছে। তখন সরকারের পক্ষ থেকে তারা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে যে আজকে বিশাল বিশাল রাস্তা দেখছি আমরা, হাইওয়ে নেটওয়ার্ক, তারা সেটাতে কাজে লাগিয়ে দিল মানুষকে। হাজার হাজার তরুণ যুবকদের কাজ হলো। উদ্দেশ্য হলো এই হাজার হাজার মানুষের কাছে যদি টাকাটা যায়, তাদের পরিবার বাজার থেকে জিনিসপত্র কিনবে, চাহিদা তৈরি হবে, সেবামূলক অর্থনীতিটা চাঙ্গা হবে
এবং কলকারখানাগুলো যে প্রোডাক্ট হবে সেগুলো মানুষ কিনবে। এবং ইউরোপ সবচেয়ে বেশি যুদ্ধ বিধ্বস্ত, ইউরোপের কাছে টাকা নেই, মার্শাল প্ল্যান করে তারা ইউরোপকে, ব্রিটেনকে তারা টাকা দিল যে তোমরা রাষ্ট্রীয় খাতে তোমাদের এই কর্ম শুরু করো, মানে কর্মসৃজন করো। এবং ইউরোপে শুধু তাই না, রাষ্ট্রীয় খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মানে কাজের সুযোগ সৃষ্টি করা ছাড়াও তারা রাস্তাঘাট, স্কুল কলেজ, ভেঙে পড়া সেতু, বিমানবন্দর, রেল লাইন এটা শুরু করলো সরকারের নেতৃত্বে। এবং ইউরোপে যেহেতু সোভিয়েত ইউনিয়নের প্রভাবে পূর্ব ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়ন, সেখানে নাগরিকদের বেসিক সবই কিছু ফ্রি হয়ে গেল, আগে থেকে ছিল লেনিনের সময় থেকে। ইউরোপে তারা বাচ্চাদের লেখাপড়া, দুধ, চিকিৎসা সব তারা ফ্রি করে দিল। এতে তাদের টাকা খরচ হয়েছে। তারা চিন্তা করেছে যদি আমরা স্বাস্থ্য, শিক্ষা, সোশ্যাল সিকিউরিটি আমরা ফ্রি করে দিই, যেই জনগোষ্ঠী গড়ে উঠবে তারা উৎপাদনে আরও বেশি অবদান রাখতে পারবে। তারা কিন্তু পুঁজিবাদী অর্থনীতিটাকেই তারা টিকিয়ে রেখেছে ওয়েলফেয়ার সিস্টেমের মাধ্যমে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েলফেয়ারে যায়নি, কিন্তু তারা ইনিশিয়ালি মার্শাল প্ল্যানের মাধ্যমে এই কর্মসৃজন করে তারা তাদের পুঁজিবাদী অর্থনীতিকে চাঙ্গা করেছে। এবং তারা তখন অনেক শক্তিশালী হয়ে পড়ে, তারা পুঁজি রপ্তানিও করেছে বিভিন্ন দেশে। কাজেই আমাদের দেশের সরকার যদি মনে করে যে আমরা আমাদের বেসিক সমস্ত মানুষকে কাজ দিয়ে সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মমুখর করে তুলব, তাহলে কিন্তু এখানে 3, 4, 5 বছর রাষ্ট্র থেকেই টাকা খরচ করতে হবে। কিন্তু তারপরে যে আমাদের যে উন্নতিটা হবে সেটা কিন্তু কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবে। দেখুন দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী সিস্টেমে কিন্তু তারা রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কল কারখানা কাজ সৃজন করে শুধু তাদেরই উন্নত করেছে তাই না, তারা আমাদের মতো দেশ থেকে অনেক শ্রমিক নিয়ে গেছে। কাজেই এটা কোনো ক্লাসিক্যাল কথা না যে আমাদের ব্যবসায়ীরা বা যারা বেসরকারি উদ্যোক্তা তারা ইনভেস্ট করবে এখানেই হবে, এটা সম্ভব না। আমাদের মতো একটা দুর্বল পুঁজিবাদী রাষ্ট্রে আরও সম্ভব না। এখানে রাষ্ট্রকেই প্রথমে, যদি আমি সমাজতান্ত্রিকটা বাদে দিলাম, আমি সমাজতন্ত্রের পক্ষের লোক, কিন্তু যদি আপনি প্রচলিত পুঁজিবাদী পন্থায়ও যদি এই রাষ্ট্রটাকে একটা মানে ভায়াবল রাষ্ট্র করতে চান, তাহলে এই রাষ্ট্রীয় উদ্যোগে এই সমস্ত কর্ম উদ্যোগ সৃজন করতে হবে একটা লেভেল পর্যন্ত করে, তারপর আপনি ধীরে ধীরে আপনি এখানে রিফর্ম করে যেন মানুষ নিজেরা ব্যক্তিগত উদ্যোগে, ছোটো ছোটো কারখানা মালিক, মাঝারি ভারী শিল্প ব্যক্তিগত উদ্যোগে যেতে পারে। আমি সেই বিষয়ে করে গোড়ামি পক্ষে আমিও না। সেটা না করলে আপনি যদি প্রচলিত পন্থায় ছেড়ে দেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ করার করতে পারবে না। কারণ ওই লুটপাটকারী শক্তি, তাতে কোনো দল নাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা জাসদ না। তারা তাদের স্বার্থে যেভাবে সেলিম ভাই বলেছে যে আমলাতন্ত্র এবং এই নেক্সাস, এটাকে ভাঙতে পারবেন না আপনি। জনগণের কর্মোদ্যোগ সৃজন করা ছাড়া এই যে উপরিকাঠামোতে বসে আছে লুটেরা গোষ্ঠী, যারা নিজের দেশের স্বার্থের পরিবর্তে বিদেশের স্বার্থ দেখে এবং দেশের জনগণের কী হোক তারা পরোয়া করে না, তাহলে সাধারণ জনগণকে তাদের কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, তাদের শ্রমের বিনিময়ে সম্পদটা আসতে হবে। তাহলে একটা নতুন উদ্যোক্তা শ্রেণী, নতুন একটা মানে আমরা দেখতে পাবো, সৃজন হব। সেটা কিন্তু বর্তমান এই পুঁজিবাদী কাঠামো রেখেই জনকল্যাণ, এবং জনাব তারেক রহমান তিনি বলেছেন কয়েকবার যে আমরা একটা জনকল্যাণ ধর্মী রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের বাংলাদেশ জাসদের সাথে এখানে কোনো বক্তব্যের পার্থক্য না, কিন্তু পথ এবং পদ্ধতিতে গুরুতর পার্থক্য আছে। তিনি চাচ্ছেন যে বর্তমান লুটেরা সিস্টেমের গায়ে হাত না দিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে কোনোভাবে করা যায় কিনা, যেই ভুলটা বঙ্গবন্ধু করেছিলেন স্বাধীনতার পরে, এবং একই ভুল এবং ইচ্ছাকৃত অনেকের, আমি জানি না তারেক রহমান সাহেব ইচ্ছাকৃত কিনা। তিনি দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন, ব্রিটেনের পদ্ধতি তিনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার পরিবারের সদস্যরা এটা দেখেছেন। আমি আশা করি তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে ব্রিটেন ঘুরে দাঁড়িয়েছে সেটা তিনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেভাবে যদি তিনি করেন বাংলাদেশের প্রেক্ষিতে, আমার মনে হয় বাংলাদেশে আরও কম সময় লাগবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের যে ধ্বংসস্তূপ ছিল, বাংলাদেশ অন্তত সেই জায়গায় নেই, তার চেয়ে একটু অনেকটা এগিয়ে আছে। মিস্টার সেলিম? না, আমি মোস্তফার সাথে একবার দ্বিমত করছি না। আমি যতটুকু বুঝতে পারছি যে ঠিক সরকারও এই ধরনের একটা চিন্তাভাবনা করছেন। সরকার কর্মসংস্থানের ব্যাপারে সরকার আপনার বিভিন্নভাবে, বিশেষ করে মানে ব্যাপক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, তারপরে প্রত্যেকটা মানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্যকর্মীদের হাতে স্বল্প ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপনার গ্রামের স্বাস্থ্যসেবা উন্নয়ন করা এবং পাশাপাশি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো চিন্তার মধ্যে আছে। আপনার সরকারি শূন্যপদ ছাড়াও আপনার সরকারি শূন্যপদগুলো পূরণ করা, পাশাপাশি আপনারা বেসরকারি উদ্যোগে যে আমাদের তো বিশেষ
তৈরি পোশাক সহ আরম্ভ করে একটা মানে বিরাট একটা মানে এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনেকগুলো শ্রমিক কাজ করে। উত্তরবঙ্গে শ্রমিক, বিভিন্ন জায়গার শ্রমিক, যেটা এক সময় বিভিন্নভাবে পাটকল ছিল, এক সময় যেগুলো আপনার বস্ত্রকল ছিল, যেগুলো সরকারি উদ্যোগে আমরা দেখতাম তেজগাঁও, টঙ্গী, আদমজি, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার এগুলো স্থান দখল করে নিয়েছে আপনার আমাদের তৈরি পোশাক। তৈরি পোশাকের বাজার এখনও ঠিক আছে, আমাদের যে তৈরি পোশাকের যে আমাদের সম্ভাবনা সেটা এখনও ঠিক আছে। এর পাশাপাশি অন্যান্যভাবেও আমরা ধরেন শ্রমশক্তি রপ্তানি করার বিষয়েও আপনার সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে। সারা বিশ্বেই আপনার শ্রমিক সংকট এবং শ্রমিকদেরকে সেইভাবে আপনারা কাজে লাগানোর চিন্তা করছে। আমরাও মনে করি যে আপনারা যে গ্রামীণ অর্থনৈতিক কাঠামো যদি আমরা আবার পুনরায় মানে ব্যাপকভাবে আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে পারি, তাহলে গ্রাম থেকে শহরে এসে আপনার কর্মসংস্থানের জন্য যারা অবস্থান নিচ্ছে তাদের যদি আমরা গতিটাকে স্লট করতে পারি এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গার মাধ্যমে যদি আমরা কৃষির একটা পরিবর্তন আনতে পারি, সেইভাবেও সরকারের চিন্তাভাবনা আছে, আমি দেখছি সেভাবে কাজ করছে। তো সর্বোপরি আসলে একটা ভঙ্গুর অর্থনীতির নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে যুদ্ধ সরকারকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আর্থিক একটা সংকট সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তার মধ্য দিয়ে আপনার উন্নয়নের ব্যাপারে বিগত সরকারের আমলে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অহেতুকভাবে বিলম্ব করে এটার মানে খরচের মাত্রা বৃদ্ধির পরিমাণ ছিল অনেক বেশি। যে কোনো উন্নয়ন প্রকল্প 2 বা 3 বা 4 বার পর্যন্ত সময় বৃদ্ধি করা এবং আপনার এটার কাজ যথাসময়ে শেষ না করে এটার আপনার শুধুমাত্র এটা মূল্য বৃদ্ধির যেটা চক্রে ছিল, সেখান থেকে কিন্তু সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে খুলনার মানে ডকইয়ার্ডের একটা প্রকল্প, এটা মেয়াদ বৃদ্ধি করার ব্যাপারে যখন সিদ্ধান্ত এসছে এবং মূল্য বৃদ্ধি করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এটার সাথে দ্বিমত পোষণ করেছে এবং সেটা কী কারণে এটার প্রকল্প যথাসময়ে শেষ হয়নি এবং মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা কোয়ারি করা হচ্ছে। আমি মনে করি সর্বত্র যদি আমরা জবাবদিহিতা করতে পারি। এই যে বাজেটের সময় আমরা বলেছি যে বাজেট এটা বেশ একটা উচ্চাকাঙ্ক্ষী বাজেট, তবে উচ্চাকাঙ্ক্ষী বাজেট হলো এটা বাস্তবায়নযোগ্য বাজেট। সেখানে যদি আপনার সরকারি মানে অহেতুক প্রকল্প হাতে না নেয়, যেটা কোনো প্রয়োজন নেই, কর্ণফুলী টানেলের মতো প্রকল্প, পায়রা বন্দরের মতো প্রকল্প, এই প্রকল্পগুলো না নিয়ে যদি মানে একদম জনগুরুত্বসম্পন্ন প্রকল্পগুলো হাতে নেওয়া হয়, প্রকল্পের ব্যয় যদি আপনার বাস্তবসম্মত হয়, প্রকল্পের সময় এবং ব্যয় বৃদ্ধি না করা হয়, তাহলে অর্থনীতিও ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। আমরা এটা দেখছি। বিগত 6 মাসে অন্তত একটা কথা বলতে পারবো যে ব্যাংকিং খাতে যে একটা অবাধ একটা লুটপাট ছিল, ব্যাংক ঋণের যে একটা অপব্যবহার ছিল, সেটা লাগামটা টেনে ধরা হয়েছে। আপনার ব্যাংকিং খাতে কিন্তু এখন একটা জবাবদিহিতার সৃষ্টি করা হয়েছে। আগে আমরা দেখেছি যে কোনো বড় শিল্পগোষ্ঠী তাদের কাজের লোকের নামে, তাদের চাকর বাকরের নামে লোন নিত হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, এবং সেটা পাচার হতো। সেটা বন্ধ হওয়াতে এখন অর্থনীতির একটা সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ব্যাংকের যেই একটা অনিয়ম অব্যবস্থাপনা সেটাও একটু মানে দূর হয়েছে এবং সেক্ষেত্রে অর্থনীতিকে যদি আমরা লাগাম টেনে ধরতে পারি এবং আপনার এই বর্তমানে যেগুলো অনেকগুলো আপনার কলকারখানা যারা ঋণ খেলাপি আছেন, যেসব ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ঋণ খেলাপি হয়ে আছেন, যেটা আপনার অর্থনীতিতে প্রতিদিন আপনার এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে যদি কেউ মানে এককালীন তার মানে ঋণ দিয়ে চলে যেতে চান অথবা এককালীন ঋণ মুক্ত হতে চান, সেই একটা সুযোগ সরকার দিয়েছে। সেটা এবার 31শে ডিসেম্বর পর্যন্ত, আমরা এটাকে 30শে জুন পর্যন্ত বৃদ্ধি করার জন্য আমরা বলেছি এবং সরকারের পক্ষ থেকে সেইভাবে শোনা হবে বলে আমাদেরকে তা মানে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া আপনার এই যে আমাদের সুদের হার আপনাদের যে কোনো বিনিয়োগকারীর জন্য এটা কোনো স্বস্তিদায়ক সুদের হার না। বাংলাদেশের মতো দেশে 15-16% সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাটা অত্যন্ত কঠিন। পৃথিবীর সবচেয়ে বেশি সুদ বাংলাদেশে। সুদের হার কমানোর জন্য আমাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা আছে এবং আমরা আশা করি আসলে আগামী কিছুদিনের মধ্যেই আমরা আমাদের এই কর্মকাণ্ডের সুবাতাস আমরা মানে পাবো। ডক্টর মুশতাক হোসেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আমরা তো একা চলতে পারবো না বা আইসোলেটেড হয়ে থাকতে পারবো না। বৈদেশিক নীতি বা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কি দেখেন এই সরকারের আমলে? বৈদেশিক নীতি আসলে একটু ঝামেলায় আছে সরকার। যেমন ভারতে যে গণ অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা, তিনি নিজে আশ্রয় নিয়েছেন বা তাকে তিনি গিয়েছেন সরকারি ইয়েতেই গিয়েছেন। এটা একটা জ্বলন্ত সমস্যা এবং বাংলাদেশ সরকার যে দাবি করেছে, আমরা কিন্তু দলগতভাবে একমত পোষণ করি। বাংলাদেশ সরকার ভারতের সাথে সমমর্যাদাপূর্ণ
সমমর্যাদাপূর্ণভাবেই কাজটা করা উচিত। আমরা অবশ্যই ভারতের সাথে নিকটতম প্রতিবেশী, আমাদের 3 দিকে তার ভৌগোলিক অবস্থান, প্রতিবেশী তো বদলানো যায় না, ঠিকই বলেছেন সবাই। কিন্তু আমাদের যে সবচেয়ে বড় সমস্যা যে শেখ হাসিনা উনি রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন, তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। এটাকে উপেক্ষা করে আপনি একেবারেই মানে আমরা গলাগলি করে দিল্লিতে মিটিং করব, এই পরিবেশটা কিন্তু নেই। বাংলাদেশ সরকার যেই পদক্ষেপ নিচ্ছে আমি মনে করি সঠিক, এবং এটা আমি মনে করি গোটা জাতি এই বিষয়ে একমত। কিন্তু দেখুন, পাকিস্তানের সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক আমরা চাই। 71 সালে তারা এখনও ভুল স্বীকার করেনি, গণহত্যার দায় দায়িত্ব আমাদের যে 47-এর পরে আমরা যে প্রাপ্য 71 সালে সেটা তারা দেয়নি। পাকিস্তানের সাথে করে সেই কথাগুলো বলা উচিত বর্তমান সরকারের। ভারতের সঙ্গে যেভাবে আমরা বলছি, পাকিস্তানের সঙ্গেও সেই ইস্যুগুলো কিন্তু আমাদের বলতে হবে। অবশ্যই পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সব কিছু ছিল, এবং কোনো সময় কেউ বিরক্ত হয়ে বলেছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। এটা কিন্তু শেখ হাসিনা তখন বলেছেন যে না, কূটনৈতিক সম্পর্ক থাকবে, ঝগড়াও থাকবে। কথাটা আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, তো আমাদের প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই সম্পর্ক থাকবে, এবং সমমর্যাদা ভিত্তিতে এবং ঐতিহাসিক যে সমস্যাগুলো আছে পাকিস্তানের সঙ্গে, তা অবশ্যই মানে আমরা সমাধান চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনূসের সরকার একটা মারাত্মক আমাদেরকে একটা অধীনতামূলক জায়গায় নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক দরকার, এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তাদের সাথে আমাদের অবশ্যই স্বাভাবিক ব্যবসা বাণিজ্য থাকতে হবে। কিন্তু একটা যে চুক্তির মাধ্যমে আমাদেরকে তারা একটা খুবই বেকায়দায় ফেলে গেছেন, সেটা বর্তমান সরকার কিন্তু সংশোধন করার সুযোগ এখনও আছে। আমি জানি না পর্দার আড়ালে কী হয়েছে, কেন ডক্টর খলিলকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিলতে হয়েছে, যদিও বিএনপিতে অনেক অভিজ্ঞ লোক ছিল যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সঙ্গে পরিচিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, আজকে ঔষধের দাম নির্ধারণে একটা নীতি করে গিয়েছিল অন্তর্বর্তী সরকার শেষ সময়, এসেনশিয়াল ওষুধ তালিকা, সেটা WHO যে তালিকা তার চেয়েও তো কিন্তু কম, তাও ভালো ছিল। সেটাকে চট করে বাতিল করে 94 সালের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় এখানে একটা স্যাবোটেজ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য চুক্তিতে বলেছে আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলোকে মেধাস্বত্ব আইন মেনে চলতে হবে, অথচ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, আমাদের মতো দেশে যারা আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ আমরা করতে পারিনি, সকল মানুষের জন্য আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা করতে পারিনি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমাদেরকে মেধাস্বত্ব আইন অনুযায়ী রয়্যালটি ছাড়াই ওষুধ প্রোডাকশন করার অনুমতি আমাদের আছে। এজন্য সস্তা ওষুধটা পড়ছে, যেহেতু আমরা আমাদের দেশে এটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধগুলো আছে, যেগুলো অত্যাবশ্যকীয় ঔষধ। এখন যদি আপনি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ছোট করে 94 সালের দিকে নিয়ে যান, তাহলে মার্কিনি ফাঁদে আপনি পড়লেন যে আপনি তো বাংলাদেশে এটা মানে মুনাফার ভিত্তিতে ওষুধ উৎপাদন করছে, তো রয়্যালটি দেবেন না কেন? রয়্যালটি যদি না দেওয়া হয় তাহলে তো ওষুধের তোমাদের এটা আমরা নেব না, বয়কট। এবং যখনই আমরা প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতা তো হয় না আমাদের, এরা সিন্ডিকেট করে, কোম্পানিগুলো অন্যান্য ব্যবসার মতো সিন্ডিকেট করে দাম কৃত্রিমভাবে বাড়িয়ে তোলে। এই যদি দাম বেড়ে যায় অত্যাবশ্যকীয় ঔষধ, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তির যে ধারাটা, তাকে আমাদের মানতে হবে বাধ্য। আমরা রয়্যালটি পরিশোধ করে অনেক ওষুধের দাম বেড়ে যাবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কী করতে পারে, যে সমস্ত দেশে অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা আছে, যে মনে করুন আফ্রিকা, রুয়ান্ডার মতো দেশ, সেখানে তারা মাল্টিন্যাশনাল কোম্পানির মাধ্যমে ওষুধ উৎপাদন করবে, খরচ অনেক কম পড়বে, বলবে বাংলাদেশকে আমরা তোমাদেরকে কম দামে ওষুধ দিচ্ছি। তাহলে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো কোথায় যাবে? কাজে এইরকম একটা অসম বাণিজ্য চুক্তি আমাদের দেশের শিল্প, কৃষি এগুলোকে একেবারে নষ্ট করার জন্য এই করা হয়েছে। আমাদের মনে হয় বর্তমান নির্বাচিত সরকার পার্লামেন্টে কিন্তু আলোচনা করেননি। পার্লামেন্টে একজন সদস্য রুমিন ফারহানা তুলেছিলেন, কিন্তু সরকারি দল বিরোধী দলের 5 জন সদস্য পাওয়া যায়নি, যারা একটা এজেন্ডা করে স্পিকারকে নোটিশ দেবে। স্পিকারের কাছে আমরা আমাদের জোট, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী জোটের ইতিমধ্যে গিয়েছিলেন। তিনি বলেছেন যে পার্লামেন্টে যদি আলোচনা উঠে নিশ্চয় আমি দেবো, কিন্তু কথা হলো যে এখানে শুভঙ্করের ফাঁক। একজন সদস্য তুলেছেন, তিনি দেননি। তিনি বলেছেন যে বিধি মোতাবেক 5 জন সদস্যের এখানে স্বাক্ষর থাকতে হয়। দুঃখের বিষয় যে আমাদের এই স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টে 5 জন সদস্য রুমিন ফারহানার পাশে দাঁড়ালেন না, যেটা আলোচিত হতে পারে। যাই হোক, সরকারি দল নিজেরা উদ্যোগ নিয়ে তারা এটা করতে পারেন, এটা আলোচনা করা উচিত।
আরও সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছেন নৌ সমুদ্র নিয়ে, এটাও কিন্তু একটা মানে উস্কানিমূলক চুক্তি হবে। ইরান একটা প্রতিপক্ষ হিসাবে চুক্তিটা আছে। এগুলো যদি আমরা করি তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু আমরা একটা স্বাধীন স্বকীয় একটা ধারা রাখতে পারবো। পররাষ্ট্রনীতির প্রশ্নে কিন্তু বাংলাদেশে যতগুলো দল আছে আমি জানি যারা ক্রিয়াশীল সবাই কিন্তু মোরাললেস সরকারের সাথে আছে। কাজেই এরকম জাতীয় ঐক্য কিন্তু পরবর্তীতে নষ্ট হতে পারে। আমাদের এই জাতীয় সার্বভৌমত্ব মর্যাদা হানিকর যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো সেলিম ভাই পার্লামেন্টে আছেন, আমাদের অত্যন্ত বন্ধু মানুষ, এগুলো পার্লামেন্টে আলোচনা করুন, থ্রেড বা ডিসকাশন করুন। প্রত্যেকটা চুক্তি সংশোধনযোগ্য জনগণ যদি চায়। কোনো চুক্তির ধারা এটা বলা নাই যে পার্লামেন্ট চাইলে এটা বাতিল করা যাবে না বা সংশোধন করা যাবে না। ভারতের সাথে আমাদের বিদ্যুৎ নিয়ে এরকম অধীনতামূলক চুক্তি আছে, রামপাল কয়লা খনির চুক্তি আছে, সবগুলো পার্লামেন্টে আলোচনা করে এগুলো সংশোধন করা উচিত। নিশ্চয়ই বিদ্যুতের জন্য ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে, আবার আমাদের সহযোগিতা ছাড়া ভারত কিন্তু তাদের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না, সেখানেও কিন্তু আমাদের বিদ্যুৎ যায়। এই যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। আর আন্তর্জাতিক পর্যায়ে সব দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এটা দরকার। এখানে কারোর সঙ্গে যুদ্ধ দরকার নাই। ইরানের যুদ্ধও কিন্তু ইরানকে আমরা অবশ্যই তাদের উপর অন্যায় আক্রমণ করা হয়েছে আর নিন্দা করি, কিন্তু ইরানের যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করার কথা বলছি না। ইউক্রেনের সমস্যা আছে রাশিয়ার সাথে, আমরা ছোট দেশকে বড় দেশ গিলে খাবে এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু কোনো যুদ্ধে আমরা কোনো পক্ষে যাব না। আমরা চাবো আলোচনার মাধ্যমে সারা বিশ্বেই শান্তি আসুক। তাহলে আমাদের যেই টাকাটা খরচ করা হয় একটা গোলা বর্ষণ করার জন্য, একটা মিসাইল নিক্ষেপ করার জন্য, ওই টাকা দিয়ে বাংলাদেশে সারা বছর টিকা কেনা যায় আমাদের, আমরা কেন যুদ্ধকে সমর্থন করব? ধন্যবাদ। মিস্টার সাদাত হোসেন সেলিম। দেখুন, আপনার ভারতে আমরা একটা জিনিস দেখি, ভারতের পররাষ্ট্রনীতি, বিশেষ করে পররাষ্ট্রনীতি পরিবর্তন করা মানে হয় না। আর দ্বিতীয়ত মানে বিশেষ ক্ষেত্রে পররাষ্ট্রনীতি বা আপনার প্রতিবেশীর সাথে তাদের কী নীতি হবে এটা নিয়ে তারা সর্বদলীয়ভাবে আলোচনা করে এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করে। অতীতে দেখেছি বাংলাদেশের প্রশ্নে ক্ষমতাসীন কংগ্রেসকেও দেখেছি, এখন বিজেপিকেও দেখেছি যে সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নেয়। এখন ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন আছে, পাশাপাশি ভারত আমাদের একদম নিকট প্রতিবেশী, তিন দিক দিয়ে আমাদেরকে তাদের মধ্যে সীমান্ত, সেক্ষেত্রে এবং আমদানি রপ্তানি, তারপর চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ভারতের সাথে আমাদের একটা এক ধরনের নির্ভরশীলতা আছে। তো ভারতের সাথে সম্পর্ক আমরা চাই, সুসম্পর্ক হোক, এটা আমরা চাই। ভারত অতীতে যেরকম একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পর্কটাকে যথাযথ গুরুত্ব দিয়েছে, সেই রাজনৈতিক দলটাকে ক্ষমতা রাখার জন্য তারা সমস্ত নিয়ম নীতি ভিত্তি করে সুজাতা সিং এসে এখানে দুতালি করেছে, সিদ্ধান্ত দিয়েছে, চাপিয়ে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে ভারত উপলব্ধি করুক যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে হলে তাহলে জনগণের কাছেই হাত বাড়িয়ে দিতে হবে। শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়েছে এবং সেখানে পার্লামেন্টে তাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছে তাতে বোঝা গেছে। আর তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে আসার ব্যাপারে বেশ কয়েকবার বারংবার অনুরোধ জানিয়েছেন এবং ভারতের পক্ষ থেকে সেটা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক আশ্রয় নিয়েছে বা যেটাই হোক। পরবর্তীকালে 5ই আগস্টে তার বক্তব্যটা রাখার, প্রেস কনফারেন্সে বক্তব্য রাখাকে কেন্দ্র করে একটা ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের মনোমালিন্য সৃষ্টি হয়েছে এবং সেটা কোনোভাবেই আপনার ভারত এখানে সুপ্রতিবেশী সুলভ আচরণ করেনি এবং আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করেই একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ করা হয়েছে। এর প্রেক্ষিতে ভারত উপলব্ধি করছে যে এখন একটা সুসম্পর্ক বজায় রাখা দরকার। ভারতের পক্ষ থেকে বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ভারত সফরে যান। তো সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রকমের বিষয়গুলোকে সামনে আনছে। তো আমার মনে হয় যে ভারতের প্রশ্নে আমাদের একটা সর্বদলীয় একটা ঐক্য থাকা দরকার ভারতের সাথে। যেহেতু আমরা অনেক কিছু ভারত থেকে আমদানি করি, কিন্তু ভারতে আমরা রপ্তানি করতে পারি না। ভারতে বাজারে 120 কোটি মানুষের বাজারে প্রবেশ করাটা আমাদের জন্য খুব সহজলভ্য এবং আমরা যদি সামান্য অংশ বাজার আমরা দখল করতে পারি বা বাজার আমরা নিতে পারি, আমাদের অনেক পণ্য, আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু ভারত তাদের বাজারে আমাদের কোনো পণ্যকে প্রবেশাধিকারকে মানে যে কোনোভাবে প্রাণপণে তারা রুখে দেয়, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। বিশেষ করে আমাদের যে আসাম, মেঘালয়, ত্রিপুরা তো আমাদের একটা ভালো বিভিন্ন পণ্যের একটা চাহিদা আছে, আমি দেখেছি সেখানে। কিন্তু ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে একদমই নেতিবাচক, ভারতের ব্যাপারে মোটেই ইতিবাচক নয়।
এবং আপনি যদি চিকিৎসা সংক্রান্ত বলেন, আমাদের বাংলাদেশ থেকে একতরফা মানুষ ভারতে যায়। আপনি যদি ভ্রমণ সংক্রান্ত কথা বলেন, তাহলে ভারতে যদি আমাদের 100 জন ভারতে ভ্রমণ করতে যায়, ভারত থেকে 2 জনও আসে না। এই সম্পর্কটা একতরফা। আমাদের অর্থনীতির অনেকটা খরচ হয়ে যায় ভারতের কাছে, এবং ভারত এটা উপলব্ধি করছে। সুতরাং ভারতকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি মনে করি যে সরকারকেও আমাদের মানে জনগণের একটা পালস বুঝে এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। সরকারের যে অবস্থানটা আছে, এই অবস্থানটা এখন সর্বত্র প্রশংসিত হচ্ছে। সবাই ব্যাপারটাকে বা সাধুবাদ দিচ্ছে, এবং আসলে মাথা উঁচু করে আমাদেরকে থাকতে হবে, এবং আমরা কোনোভাবেই আপনারা অধীনতামূলক মিত্রতা আমরা চাই না। এটা আমাদের জনগণও চায় না। এটা ভারত 1971 সালে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। বিষয়টি আমাদের বিবেচনা রেখেও আমরা বলতে চাই যে ভারতের বর্তমান যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীকে উপলব্ধি করতে হবে বাংলাদেশের জনগণের মতামতটাকে। এবং সেক্ষেত্রে যদি আপনার ভারতের সাথে অমীমাংসিত যে সমস্যাগুলো আছে, তিস্তার পানি বন্টন, বাণিজ্যিক ভারসাম্য, তার ফারাক্কার পানি, সীমান্ত হত্যা ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভারতের সাথে খোলামেলা আলোচনা হওয়া দরকার। এবং ভারত যদি ভারতে সফর করতে যেতেই হয় বা যাওয়ার মতো পরিবেশ যদি ভারত সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলাপ আলোচনা করে তাদের থেকেও একটা মতামত নিয়ে বিষয়টি সমাধান করা দরকার। আমরা ভারতের বাণিজ্যিক ভারসাম্য মুক্ত একটা মানে বাণিজ্যিক অবস্থা চাই। ভারতের যে চিকিৎসার ব্যাপারে আমাদের দেশের যে স্বল্পতা আছে, সেটা অনেকে ভারতে গিয়ে চিকিৎসাটা করাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রেও ধরুন কয়েকদিন আগে কলকাতায় একটা দুঃখজনক ঘটনায় আমাদের 7 জন বাংলাদেশি জীবন দিয়েছে। সেখানে ভারতের সরকারের দায় আমরা মানে কোনোভাবেই এড়াতে পারে না ভারত সরকার। এখানে একটা অনুমোদিতভাবে ভারতের একটা মানে কলকাতার একটা অংশে বাংলাদেশে যেখানে যাওয়া আসা করে, সেখানে আপনার সরকারের পক্ষ থেকে নজরদারি বা সরকারের পক্ষ থেকে কোনো রকম সুযোগ সুবিধার ব্যাপারে কোনো রকমের আপনার কোনো পদক্ষেপ আমরা কখনোই দেখিনি। এবং সড়ক পথে যারা যাতায়াত করে তাদেরকেও পদে পদে মানে লাঞ্ছনা, বঞ্চনা এবং লুণ্ঠনের শিকার হতে হয়। আমরা কয়েকদিন আগে দেখেছি যে বাংলাদেশ থেকে যাওয়ার পথে, বনগাঁ থেকে রেলে করে যাওয়ার পথে আপনার 2 জন বাংলাদেশিদেরকে আক্রমণ করে শুধু পাসপোর্ট ছাড়া সব কিছুই তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বাই রোডে পদে পদে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। ভারত যদি প্রত্যেক অর্থে বন্ধুত্ব চায় বাংলাদেশের, এই বিষয়গুলো ভারতকে নজরে আনতে হবে। এছাড়া আপনার মানে অন্যান্য দেশের সাথে যদি কোনো অমীমাংসিত বিষয় থাকে, বিশেষ করে মানে বার্মার সাথে আমাদের যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, সেটা নিয়েও আমাদেরকে মানে কাজ চলছে। এবং আমরা চাই যে আমাদের যে রোহিঙ্গাগুলো যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে সে দেশে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের নিরাপত্তাকে আমরা নিশ্চিত করতে পারি। ডক্টর ইউনূস সাহেব বেশ কিছু চুক্তি করেছেন, যেটা ওনার করার দরকার ছিল না। শেষ দিকে তাড়াহুড়া করে তিনি চট্টগ্রাম বন্দরকে বিদেশি জাহাজে তুলে দেওয়া আরম্ভ করে বেশ কিছু আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বর্তমান সরকারকে বা আমাদের যে সরকার, জনগণের যে সরকারকে উপলব্ধি করতে হবে যে আমরা আসলে সেই দুর্বল অবস্থানে নেই। আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা চুক্তি করব, আমরা আমাদের মানে আমাদের প্রাপ্যটা নিশ্চিত করে আমরা চুক্তি করব। এমন কোনো চুক্তি করব না যে চুক্তিতে দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর, যে চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মুশতাক হুসাইন এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শকরা, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্যে শুভ কামনা। সরকার 6 মাসের বেশি সময় পার করেছে। এখন পর্যন্ত তার সামনে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। কিছু কিছু ভালো কাজ তারা করলেও চ্যালেঞ্জগুলোকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। বিশেষ করে জন আকাঙ্ক্ষা পূরণে তারা কতটা সক্রিয় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আমার অতিথিদের মধ্য থেকে, এবং সেই জায়গাটা থেকে কিছু কাজ অত্যন্ত দ্রুত করতে হবে। বিশেষ করে উল্লেখ করা হচ্ছে যে জ্বালানি বিদ্যুৎ খাতে যে সংকটগুলো আছে, বেকারত্ব সমস্যার সমাধানে এই জায়গায় সরকারকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের, আমার অতিথি একজন বলছিলেন যে রাজনীতিবিদদের চাওয়া এবং আমলাতন্ত্রের চাওয়ার মতো একটা বড় ফারাক আছে। এই ফারাকটাকে গোছাতে হবে এবং সেক্ষেত্রে মুখ্য ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই পালন করতে হবে। সরকারকে আরও
আরও আধুনিক এবং গতিশীল করতে হবে। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা ওনারা বলছেন যে জাতীয় স্বার্থটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং একই সঙ্গে একটা ভারসাম্য বজায় রেখেও চলতে হবে। এখানে কখনো কখনো একটা বড় ব্যত্যয় এবং বিচ্যুতি লক্ষ্য করা যায় বা পরিষ্কার কোনো ধারণা সরকারের মধ্যে আছে সেটা নিয়েও একটা ধোঁয়াটে ভাব তৈরি করা হচ্ছে। সংশয়ের যথেষ্ট কারণ আছে এই জায়গাটাতে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।